প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে আলহিরা একাডেমির বই পাঠের আসরে স্বাগতম। আজ আমরা শুনব বিশিষ্ট লেখক জাফর বিপি রচিত বই লাভ ক্যান্ডি থেকে প্রথম অধ্যায়, রচনা সমগ্র। চলুন, শব্দের ভুবনে প্রবেশ করি এবং লেখকের অনুভূতি ও ভাবনার সঙ্গে নিজেদের যুক্ত করি। প্রথম অধ্যায়, রচনা সমগ্র। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, সূর্যের লালিমা আধারে মিলিয়ে যাচ্ছে। শহর যেন খোলস বদলাচ্ছে। ব্যস্ত নগরীর যন্ত্রমানবেরা ঘরে ফিরতে শুরু করেছে। গাড়িগুলো যেন পাল্লা দিয়ে ছুটছে, পাখিরাও সব নিড়ে ফিরতে শুরু করেছে। কিন্তু আমার ফাজিলটাকে কতবার ফোন করলাম, নিজে তো একটি বার করলি না, আমারটাও রিসিভ করলো না। আজ আসুক। দাঁত কিরমিরিয়ে বেলকনির গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে স্নেহা। বেশ রেগেছে আজ, আদিব আসলেই যেন ওকে চিবিয়ে খেয়ে ফেলবে। অনেকটাই টাইপের, মাঝে মাঝে গ্রিল ছেড়ে দিয়ে আলতো পায়ে সামান্য পায়চারি করছে। একটু পোড়াবার গ্রিলে হাত রেখে বাইরের কোলাহলে দৃষ্টি ফিরাচ্ছে। এরই মধ্যে হঠাৎ একটু দমকা হাওয়া এসে স্নেহার চুলগুলো এলোমেলো করে দিল। মুখটাকে ঢেকে দিল। স্নেহা মাথাটি মৃদু দুলিয়ে হাতের আলতো ছোঁয়ায় চুলগুলো কানের পিঠে গুজতে গিয়েই কেমন যেন সুরসুরি পেল। হাত দিয়ে চুলগুলো ঘাড়ের সাথে চেপে ধরে একটু আড়চোখে পেছনে তাকাতেই যেন পিলে চমকে গেল। এ কি, আদিব তুমি? আদিব কিছু বলল না, হাত নামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। স্নেহা কপট রাগ দেখিয়ে বলল, এভাবে চুপচাপ আসলে যে ভয় পাই না বুঝি? কি করব? দরজা খুলে রেখে এখানে এসে দাঁড়িয়ে থাকলে একটু তো ভয় দেখানোই উচিত। কি, দরজা খোলা ছিল? না, তাহলে তুমি আসলে কি করে? কোথায় আসলাম? এটা আমি না তো, ভূত। লাভ ক্যান্ডিই বলে চোখ বড় করে স্নেহার চোখের দিকে তাকিয়ে জোরে শ্বাস নিতে থাকলো আদিব। স্নেহা এক পা দু পা করে পিছাচ্ছে। অমনি আদিব খপ করে স্নেহার বাহুতে ধরে ফেলল। আউ করে মৃদু চিৎকার করে উঠল স্নেহা। আদিব বলল, কি? এত আনমনা কেন হোম? কাছাকাছি চলে এসেছিলাম তাই ফোনটা রিসিভ করিনি। এই তুমি কে, সত্যি করে বলো, সত্যি সত্যি ভূ ভূ ভূতটুত না তো? বেচারি ভয় পেয়েছে কিছুটা। আদিব ওর কানে একটা চিমটি কেটে বলল, কি মনে হয় শুনি? ছেলে মানুষ দিয়ে বিশ্বাস নেই, হতেও তো পার, অস্ফুটে বলল স্নেহা। চিমটি খেয়েও বিশ্বাস হচ্ছে না, আরও কিছু করতে হবে? আই আরও কিছু মানে? আজ আমি অনেক রেগে আছি। একদম মিল দিতে আসবা না। যাও, তোমার কাজে যাও। আসতে বলেছে কে? বারে, আমার আসার জন্য দরজাটা পর্যন্ত খুলে রেখেছ, আর বলছো আসতে বলেছে কে? দেখো, একদম ভাব জমাতে চেষ্টা করবা নাবলে দিচ্ছি। আজ অনেক কষ্ট করে রাগ জমিয়েছি। সারারাত একটু একটু করে ঝাড় তোমাকে। এই বলে চোখ ফিরিয়ে নিল স্নেহা। মুখের খুন করা হাসিটুকু আড়াল করতেই কিনা মেয়েটি ভারী অভিমানী। কিন্তু সেটা একদমই ধরে রাখতে পারে না। কারণে অকারণে নিজেই রাগ হবে, আবার নিজেই ফিক করে হেসে দেবে। আবার সেটা যেন আমি না দেখি, সেজন্য মুখটি আড়ালে লুকাবে। আমি চাতক পাখির মতো এই হাসিটুকু দেখার অপেক্ষায় থাকি। অন্য সময়ের হাসির চেয়ে এই হাসিটি অত্যধিক রোমাঞ্চকর। এক ঝলকেই যেন ভেতরটা খুন করে ফেলে। অসাড় হয়ে যাই আমি। ইস, পাগলিটা ব্রাবরের মতো এবারও মুখ লুকিয়ে নিল, মনটা যা চাচ্ছে না। ডট ডট এই ভাবতে ভাবতেই ফিরে তাকালো স্নেহা। খোলা চুলের কিছুটা অংশ চেহারার একপাশ ঢেকে রেখেছে। এক চোখেই ভ্রু নাচিয়ে বজ্রকণ্ঠে জিজ্ঞেস করল, কি হো? বলেছি না কোনো প্রকার ষড়যন্ত্র চলবে না। এমন কিছু করলে আজ আর রক্ষে নেই এই বলে দিলাম। স্নেহার রোমান্টিক ধমক খেয়ে মৃদু ভয়ে আরেক চিমটি দুষ্টবুদ্ধি মাথায় চেপে বসল। আদিব চুপচাপ বেরিয়ে এসে ড্রয়িং রুমের সোফায় কোলের ওপর কুশন রেখে একটি প্যাড ও কলম নিয়ে কিছু একটা লিখতে শুরু করল। প্রায় 15-20 মিনিট পর ফাজিলটা সত্যি সত্যি ভয় পেল নাকি? না, এটাকে আজ আস্ত ভর্তা বানাবো। এই ভেবে হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে এসে দেখে আদিব লিখছে তো লিখছেই। কাছে এসে প্যাডটা ছো মেরে নিয়ে নিল। অনেকটা চিলের ছো মারার মতন। আদিব ভড়কে গেল। যদিও ওর লেখা শেষ, তবুও ফর্মালিটির খাতিরে বলল, আরে আরে এ কি? আর একটুখানি বাকি দাঁড়াও। উহু, কে শোনে কার কথা? প্যাডের লেখা পেজটি একটানে ছিঁড়ে ফেলল। আদিবের ড্যাবডেবে চাহনি দেখে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ভেঙচি কেটে ছেঁড়া পেজটি পড়তে শুরু করল স্নেহা। শুরুতেই বড় করে শিরোনাম লেখা, বউ। শিরোনাম দেখেই মুখ তুলে কেন যেন আদিবকে এক পলক দেখে নিল। এরপর এক আকাশ রাগ নিয়ে পড়তে শুরু করল। শুরুতেই আছে ভূমিকা। সেখানে ছিল, ভূমিকা, বউ একটি দুষ্টু মিষ্টি পাগলির নাম। পাগলের মতো এদের জটলা চুল না থাকলেও পাগল করে দেওয়ার মতো সুরভিত রেশমি চুল ঠিকই থাকে। এটুকু পড়েই এত রাগের মাঝেও কেন যেন পেট নেচে উঠল স্নেহার। সাথে ঠোঁটো আরেকবার দেখে নিল ফাজিলটাকে, এরপর আবার পড়তে শুরু করল। উপকারিতা, এদের দ্বারা সাধারণত উপকার ছাড়া অপকার হয় না।
কেননা এদের বক্র চাহনিতেও হৃদয় প্রশান্ত হয়, যেটা হার্টের জন্য অনেক উপকারী। এটুকু পরে চোখ বাঁকা করে তাকালো আদিবের দিকে। আদিব চোখ নামিয়ে নিল। এই সুযোগে স্নেহা একটু নিঃশব্দে হেসে নিল, আদিবেরও ভাষায় যেটা খুন করা হাসি। ব্যাটা মিস করল হাসিটা। এরপর আবার পড়তে লাগল, ক্রেডিট, এদের মাঝে মোহনীয় কথা বলার জাদুকরী শক্তি বিদ্যমান। দিন শেষে ক্লান্ত বদনে ঘরে ফিরলে এদের দুষ্টু হাসি ও মিষ্টি কথার মোহে পড়ে মুহূর্তেই মনের গভীরে ভালোবাসার প্রাণোচ্ছল ঢেউ খেলে যায়। স্নেহা এবার একটু লজ্জা পেল কি না, কিছুক্ষণ চুপ থেকে আবার পড়ে যাচ্ছে। শখ, এদের কাছে চটপটি ফুচকা, আইসক্রিম, আমসত্ত্বা আর চকলেট সোনার চেয়ে দামি হলেও দিনশেষে প্রাণপ্রিয় স্বামীর একটু সান্নিধ্য হল হীরার চেয়েও দামি। এটুকু পরে কেন যেন একটু আনমনা হয়ে পড়ল স্নেহা। ক্ষণিক পর আবার পড়তে শুরু করল। চাহিদা, প্রতিদিন না হোক, অন্তত প্রতি শুক্রবার রাতে বাসায় ফেরার সময় একটি অর্ধফটন্ত গোলাপ এনে খোপায় গুজে দিতে হবে। আর মাঝে মাঝেই চাঁদনি রাতে পরস্পর হেলান দিয়ে তারা গুনতে হবে। এটুকু পড়তেই স্নেহার ঠোঁটে আবারও সেই খুন করে দেওয়া হাসি। আদিবের প্রতি এখন কোনো খেয়াল নেই স্নেহার। সে এখন পড়ছে, গভীর মনোযোগ দিয়ে পড়ছে। এরপর কার্যকারিতা, সারাদিন প্রাণপ্রিয় স্বামীর ঘরে ফেরার অপেক্ষায় মনটা আকুপাকু করতে থাকবে আর ঠিক সময়ে ঘরে ফিরে এলেও অভিমানী কণ্ঠে, আজ এত দেরি করেছেন কেন? এই বলে একা একাই কিছুক্ষণ ঝগড়া করে গাল নাক ফুলিয়ে কান্না জুড়ে দেবে। এবার হাসির সাথে ফিক করে একটু শব্দ বেরিয়ে এলো। মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে পরেরটুকু পড়তে লাগল। অধিকার, স্বামী সত্যি সত্যি একটু দেরি করে ফিরলে সেদিন রাত্রিকালীন রোজা ফরজ করে ছাড়বে। নাকের পানি ও কাজল ধোয়া চোখের পানির স্রোতে এলিয়েন সাজবে। আর এ সময় যদি কোনোক্রমে মোবাইল হাতে দেখে তাহলে বেচারা স্বামী যখন ওয়াশরুমে ঢুকবে তখন ফিরে এসে মোবাইলের সিম আবিষ্কার করবে ফ্রিজে রাখা তাজা শিম এর মধ্যে। ব্যাটারি আবিষ্কার করবে বারান্দায় ইঁদুর মারার কলের মধ্যে। আর অবশিষ্ট কঙ্কাল আবিষ্কার করবে বালিশের কাভারের মধ্যে। তবে এই আবিষ্কারটা হবে দুর্ঘটনার মিনিমাম সপ্তাহ খানেক পর। স্নেহা এবার মাথা তুলে আদিবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল। না, মোবাইল টোবাইল হাতে নেই। বেঁচে গেছে এবারের মতো। নেক্সট, স্বভাব, প্রতিদিন অফিসে যাওয়ার সময় কপালে ভালোবাসার মিষ্টি ছোঁয়া এঁটে দিয়ে বলবে, মহিলা কলিগদের সাথে কথা বলবেন না। জরুরি প্রয়োজন হলে কাগজে লিখে দিবেন। তবুও কথা বলবেন না। আর তাকানোর তো প্রশ্নই আসে না। এটুকু পরে মুচকি হাসির সাথে মাথা দুলিয়ে পাগলটাকে কি বলে যে একটা বকা দেবে ঠিক খুঁজে পাচ্ছে না। ফাজিলটা এত ভালো কেন হুম, এত ভালো কেন? এই ৭-৫ ভাবতে ভাবতেই সর্বশেষ প্যারায় চোখ বুলাল। উপসংহার, মূলত এরা বড্ড ছুচি প্রকৃতির হয়। হ্যাঁ, একটু দুষ্টু মিষ্টি ভালোবাসার ছুচি। এটুকু পরেই ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে নিল স্নেহা। অজান্তেই কাগজটি বুকে চেপে ধরল। কাজল ধোয়া কয়েকটি উষ্ণ ফোঁটা টুপ করে গড়িয়ে পড়ল। গালে কিছু একটা শীতল ছোঁয়া পেয়ে স্নেহা চমকে উঠল। চোখ মেলে দেখে আদিবের হাত ওর গাল ছুঁয়ে দিচ্ছে। গড়িয়ে পড়া ফোঁটা আলতো ছোঁয়ায় মুছে দিচ্ছে। আদি বসফুটে বলল, এই পাগলি, কান্না কেন হুম, পিঠটি দেব কিন্তু। একদম কান্না না, একদম না। স্নেহা আদিবের চোখের দিকে কোমল দৃষ্টিতে তাকিয়ে বলল, এভাবে লিখতে হয় বুঝি? তো কিভাবে লিখতে হয় শুনি? দাঁড়াও, দেখাচ্ছি কিভাবে লিখতে হয়। বসো ওখানে। স্নেহা এবলে আদিবের লিখিত কাগজটির অপর পিঠেই লিখতে শুরু করল। আদিব চুপচাপ বসে রইল। প্রায় 15-20 মিনিট পর, এই নাও, মনে পড়বে। যাও, ওদিক গিয়ে পড়। আর আমাদের সোনামণি বাদ পড়বে কেন? যাও যাও, ওদিকাও, সোনামণি বাদ পড়বে কেন বলতে, ও তুমি বুঝবে না। যাও তো এখন ওইদিকে যাও, ওই যে ওইদিকে। আঙুল উঁচিয়ে বেলকনির দিকে ইশারা করে প্যাডের নতুন একটি পাতায় আবার লিখতে শুরু করল স্নেহা। কি করা? আদিব একটু পাশে গিয়ে স্নেহার লেখাটি পড়তে শুরু করল। শুরুতেই বড় করে একটি শিরোনাম ছিল, জামাই। আদিব মুচকি হেসে দিয়ে মাথা দুলিয়ে স্ফুটে বলল, পাগলি একটা, যা হোক, এবার একটানা পুরোটা পড়ে ফেললাদিব। পড়া শেষে আদিবের চেহারা খানিকটা বিধ্বস্ত দেখাচ্ছিল। কিন্তু কেন বলুন তো, চলুন দেখে নিই। আদিবের বউ রচনার অপর পিঠে স্নেহা লিখেছে, জামাই রচনা। ইয়াবর এক শিরোনামের পর যা ছিল, ভূমিকা, জামাই একটি টক ঝাল মিষ্টি পাগলের নাম। পাগলের মতো এদের অদ্ভুতুরে স্বভাব না থাকলেও টক ঝাল মিষ্টির অমায়িক মিশেলেনারির স্বপ্নীল স্বপ্ন পুরুষ হয়ে অভিভূত করে দেওয়ার মতো একটি মন ঠিকই আছে। উপকারিতা, এরা নারীর উপকারের প্রধান উৎস। এদের আলতো ছোঁয়ায় নারীর শ্বাসপ্রশ্বাসের মাত্রা বেড়ে যায়। এতে ফুসফুসে অক্সিজেন সরবরাহের মাত্রাও বেড়ে যায়, যেটা দেহাভ্যন্তরীণ কোষকলার জন্য বেশ প্রয়োজনীয়। ক্রেডিট, এদের মাঝে অভিমান ভাঙানোর বাজিকরণ শক্তি বিদ্যমান। ঢং দেখিয়ে হোক বা রাগ দেখিয়ে হোক,
কোনোরকম একটু অভিমানী ভাব ধরলেই শুরু হয় এক এক সময় এক এক কাণ্ডকারখানা। কখনো পকেট থেকে লাভ ক্যান্ডি বের করে অনুগত বেবির মতো নিজ হাতে খাইয়ে দেওয়ার পায় তারা। তখন কি আর আম্মম্মম্ম করে চকলেটে কামড় না দিয়ে পারা যায়? তাছাড়া যখন কলমের ম্যাজিক দেখিয়ে এমন কিছু লিখে দেয় যা পড়ে হাসি, কান্না, অভিমান, আবেগ ও ভালোবাসার সাথে এক চিমটি রাগ মেশানো ঝালমুড়ি টাইপ অনুভূতির সৃষ্টি হয়, তখন আর যাই হোক, অন্য কাউকে আর সেটার ভাগ দিতে ইচ্ছে হয় না। একাই গাপুস গুপুস শখ, এদের কাছে পালচার আর আইফোন হট ফেভারিট হলেও অভিমানী পাগলির বাঁকা ঠোঁটের খুন করে দেওয়া মিষ্টি হাসি আর কাজল কালো চোখের দুষ্টু চাহনি গোটা পৃথিবীর চেয়েও দামি। চাহিদা, অন্তত প্রতি শুক্রবার রাতে বাসায় আসার পর যতক্ষণ মনে চায় ততক্ষণ কোলে মাথা রেখে আচ্ছামত গাল টেনে দিতে হবে। আর গুনগুন রবে কখনো তিলাওয়াত কিংবা কখনো সুললিত সুরে কিছু একটা গেয়ে শোনাতে হবে। কার্যকারিতা, সারাদিন পাগলিটির কথা ভাবতে ভাবতে কাজের ফাঁকেও পকেট থেকে ফোনটা বের করে আদিযুগে পাঠানো মেসেজটি বিড়বিড় করে আওড়াবে আর একা একাই পাগলের মতো হাসবে। এরপর বাসায় এসে, তোমাকে একটুও ভালোবাসি না, শুধু আমার কাজকেই ভালোবাসি। এজন্য দেখো না সারাক্ষণ কাজের মধ্যেই থাকি। এই কথা বলে শুধুই প্রেশারটা হাই করে দেবে। অধিকার, মাঝে মাঝেই সবজান্তা ভাব ধরে আসবে সাজিয়ে দিতে। লিপস্টিক দিতে গিয়ে লিপস্টিককে নাকিস্টিক বানিয়ে ফেলবে। মানে সমানতালে নাকেও এঁটে দেবে, আর চোখে কাজল দিতে গিয়ে একেবারে এলিয়েন বানিয়ে ছেড়ে দেবে। আর যদি একটু শিখিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলেই থ্রেট দেবে যে, আমার বউকে আমি সাজাব, যেভাবে ইচ্ছা সেভাবেই সাজাব, তোমার কি? কি আর করা, মগের মুল্লুকের আদিবাসী বলে কথা, স্বভাব, রাতে কখনো ঘুম ভেঙে গেলে ডাক না দিয়ে ঘুমন্ত চেহারার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবে। হঠাৎ ধরা খেয়ে গেলে বলবে, কি, ঘুম আসছে না, দেখি ঘুম পাড়িয়ে দিই। দাড়ি একক উদ্ধৃতি চিহ্ন। এই বলে মাথায় হাত বুলিয়ে চুলগুলো আলতো করে টানতে থাকবে, এরপর পরম সুখে আবার ঘুমিয়ে পড়লে এরপর সেই ঘুমে টুকটুবে চেহারটা পুনরায় শুধু দেখতেই থাকবে আর দেখতেই থাকবে। উপসংহার, এরা মূলত রাক্ষসে প্রকৃতির হয়। এদেরকে ভালোবাসা যতই দেওয়া হোক তাতে মন আর ভরে না। যতই দেওয়া হয় ততই চায়। আরও চায়, আরও চায়, আরও চায়, অনেক চায়, এত্তগুলা চায়, পাগল কোথাকার। পড়া শেষ হলে আদিব বেচারা কি করবে ঠিক দিশা পাচ্ছে না। ৭-৫ ভেবে কিছু না পেয়ে ফ্লোরে কপাল ঠেকিয়ে টুপ করে একটা ডিগবাজি খেয়ে নিল। এরপর গ্রিল ধরে খিকখিক করে সত্যিকার পাগলের মতোই একটা তালছাড়া হাসি দিল। ওর আজগুবি হাসির শব্দ শুনে ওদিকে স্নেহাও হিহি করে হেসে উঠে অস্ফুটে বলল, এই তো আধপাগলের হাসি। পুরো পাগল হওয়ার ব্যবস্থা করছি, আর একটু অপেক্ষা কর। আদিব কিছু বলল না। সে এখন একটি পরীকে নিয়ে চাঁদে ভ্রমণ করছে। গ্রিলের ফাঁক গলিয়ে আসা জ্যোৎস্নার পিঠে চড়ে সোজা চাঁদের কোলে। আদিব, আর একটা পরী, খুন করে দেওয়া হাসি আর কাজল চোখের অধিকারী সেই পরী। বউ, রচনার প্রত্যুত্তরে, জামাই, রচনা লিখে দেওয়া সেই পরী। কাঁধে কিছু একটার ছোঁয়া পেয়ে আতকে উঠল আদিব, কে রে? আমি পেতনি, আর আমি কবিরাজ। হে হে, তিরিং বিরিং করলে বোতলে নয়, সোজা খাঁচায় ভরব, একদম বুকের খাঁচায়। মুহু হা হা হা, স্নেহা আদিবের বুকে টুপ করে কিল মেরে বসল। আদিব হাতটা বুকে চেপে ধরতেই দেখে হাতে আরও একটি কাগজ। এই রে, আবার এটা কি? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল আদিব। বলতে মানা, কিন্তু পড়তে নেই মানা, মৃদু মাথা নাড়িয়ে বলল স্নেহা। আদিব ভাঁজ খুলে সেটা পড়তে লাগল। শুরুতেই দেখে বড় করে শিরোনাম লেখা, বাবু। দেখামাত্রই চিকন স্বরে হেসে উঠল আদিব। শেষমেশ বাবুও, হা হা হা। স্নেহা একটু লজ্জা পেল কি না, চোখ নামিয়ে নীরবতায় ডুব দিল। আদিব এবার সেটা মৃদু শব্দ করে একটানে পড়ে ফেলল। পড়ার পর আচ্ছা আগে দেখে নিয়ে কি ছিল স্নেহার বাবুর মধ্যে, মানে ওর বাবু রচনার মধ্যে। শুরুতেই ভূমিকা, বাবু একটি কিউট গ্রামের নাম, যার মধ্যে তেল, পানি বা চাউল না থাকলেও গোলগোলা চোখের ড্যাবড্যাবে চাহনি আর ফোকলা দাঁতের বোকলা হাসি দিয়ে মুহূর্তেই পাথরে মনকে মোমের মতো গলিয়ে দেওয়ার মতো ম্যাজিক্যাল পাওয়ার ঠিকই আছে। আরও আছে মাতৃত্বের অব্যক্ত যন্ত্রণাকে প্রথম চমকেই ভুলিয়ে দিয়ে ব্যথায় ঝুঁকিয়ে উঠা বক্র চেহারায় স্বর্গীয় সুখের বিভা ফুটিয়ে তোলার এক অত্যাশ্চর্য শক্তি। উপকারিকা, এরা আব্বুদের জন্য যথেষ্ট উপকারী। আম্মুরা যখন এদের জন্মপরম মমতা মাখানো সবজি খিচুড়ি রান্না করে তখন এই খিচুড়ি আব্বুদেরও পুষ্টি সাধনে বেশ কার্যকরী ভূমিকা রাখে। চুরি বিদ্যার প্রতিফলন আর কি, তবে আম্মুদের জন্য এরা কম উপকারী নয়। বাবু একটু বড় হলে বাবুর জন্য আনা চকলেট, আইসক্রিম আর চিপসের ওপর টমের প্রতিপক্ষ জেরির থিওরি চালাতে আম্মুরা বেশ সিদ্ধহস্ত। খিচুড়ি চুরির প্রতিশোধ আর কি, ক্রেডিট, এরা ঝগড়া মেটানোর পরাশক্তি হিসেবে আখ্যায়িত। সাংসারিক বিভিন্ন টানাপোড়েনে এদের কথা চিন্তা করে খুব সহজেই একটি মীমাংসিত অবস্থা তৈরি হয়।
অতঃপর পুনরায় খিচুড়ি চুরি আর জেরি থিওরির ব্যবহারিক পর্ব হাজির হয়। শখ, সারাদিন আম্মুর কোলে থাকতে থাকতে দিনশেষে মনে হয় আব্বুর একটু ছোঁয়া পেতে বেশ আকুপাকু করতে থাকে। আব্বু ঘরে ফিরে এসে যেই একটু কোলে তুলে নিবে অমনি সাথে সাথে হিসশস। চাহিদা, বাবুর নিষ্পাপ হৃদয় ব্যাংকের চেকবি চায় না, পাজারো আর পালচারের চাবি চায় না, কিংবা 1000 টাকার জামা কিংবা লক্ষ টাকার গহনাপত্রও চায় না। এরা সারাদিন আম্মুর আদরের পর দিনশেষে আব্বুরও একটু আদর চায়, দুষ্টু মিষ্টি একটু শাসন চায়, কাজ থেকে ফিরে আব্বু নিজ হাতে এক কোষ কমলা মুখে দিয়ে দেবে এটা চায়, কোলে তুলে বু, এভাবে ডেকে ডেকে আম্মুকে নিয়ে একসাথে হাসবে, খেলবে, এটা চায়। কার্যকারিতা, সারাদিন আম্মুর কোলে রেখে আদর করার পর যখন ঘুমিয়ে যায় তখনও বিছানায় শোয়াতে গেলেও করে এক চিৎকার, না, কোলেই ঘুমাবে সে। দিনে তো বেচারি আম্মুকে একটু বিশ্রাম দেবেই না, আবার রাতেও খানিক পরপর হিসশস। দাড়ি, আর একটু বড় হলেই শুরু হয় সারাদিন লাটিমের মতো ঘুরে ঘুরে ঘরের এক একটা জিনিস এক এক জায়গায় ফিট করা, আর আম্মু কিছু বলতে গেলেই আর সেই সাথে চুল টানা তো ফ্রি আছেই। আর আব্বু বাসায় এলে যেখানেই থাকুক, পায়ে জুতো আর ময়লা যাই থাকুক একলাফে কোলে উঠে একটানে দাঁড়িয়ে একগোছা হাতে। কি আর করা, আসলে মা বাবার কাছে এটাই সুখ, অধিকার, যখন তখন, যেখানে সেখানেই হিসশস। বিস্ময়সূচক চিহ্ন, জায়নামাই, নতুন ইস্ত্রি করা কাপড় পরা অবস্থায় কোলে আর খাবার প্লেট কোনোটাকেই এরা বঞ্চিত করে না। আর হ্যাঁ, এই বাবু ডাকটি শোনা কেবল ওদেরই অধিকার। ওদের এই অধিকার খর্ব করে আজকালকার আপমনিরা তাদের এদেরকে যে বাবু ডাকে, এটা কিন্তু একদমই ঠিক না। স্বভাব, সারাদিন ওয়া করে আম্মুর কলিজা ঝাঁঝরা করা আর রাতে নাইট ডিউটিতে বাধ্য করা। উপসংহার, এরা মূলত ছাগলের মতো হয়। বুঝিয়ে সুঝিয়ে কলাপাতা দেখিয়ে এদের দ্বারা অনেক কিছুই করানো যায়, কিন্তু জোরাজুরি করলেই ছাগলের মতো সামনে দু পা মেলে শেষটুকু পরে হাসতে হাসতে কাশি উঠে গেল আদিবের। স্নেহাকে ধরে সোজা সোফায় বসিয়ে নিজে তার পাশে ধপাস করে পড়ে গিয়ে বলল, স্নেহা বলে, কি আদিব বলে, স্নেহা বলে, আরে বাবা তুমি না তো, ওই যে বাবু, মানে বাবু আর কি। ওই এখন কিন্তু পানি ঢালব মাথায়। আদিব নাক মুখ বাঁকিয়ে